একটি যৌগ HCl, একটি পানির অণুর সংকেত H2O এবং অ্যামোনিয়ার অণুর সংকেত NH3। এখানে আমরা লক্ষ্য করি প্রথম যৌগ হাইড্রোজেন ক্লোরাইডের একটি ক্লোরিনের সাথে একটি হাইড্রোজেন যুক্ত হয়েছে। দ্বিতীয় যৌগ পানির অণুর একটি অক্সিজেনের সাথে দুটি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়েছে। তৃতীয় যৌগ একটি নাইট্রোজেনের সাথে তিনটি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়েছে। তাহলে আমরা বলতে পারি ক্লোরিনের যোজ্যতা 1, কারণ একটি ক্লোরিনের সাথে একটি হাইড্রোজেন যুক্ত হয়েছে। অক্সিজেনের যোজ্যতা 2, কারণ একটি অক্সিজেনের সাথে দুটি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়েছে। নাইট্রোজেনের যোজ্যতা হচ্ছে 3, কারণ একটি নাইট্রোজেনের সাথে তিনটি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়েছে। অর্থাৎ কোনো মৌলের সাথে যত সংখ্যক হাইড্রোজেন পরমাণু যুক্ত থাকে তার সংখ্যাই হচ্ছে ওই মৌলের যোজনী। আবার মনে করি সোডিয়াম ক্লোরাইডের সংকেত হচ্ছে NaCl, ম্যাগনেসিয়াম ক্লোরাইড এর সংকেত হচ্ছে MgCl2, অ্যালুমিনিয়াম ক্লোরাইড এর সংকেত হচ্ছে AlCl3। এখানে লক্ষ্য করি একটি সোডিয়ামের সাথে একটি ক্লোরিন পরমাণু যুক্ত হয়েছে, একটি ম্যাগনেসিয়াম পরমাণুর সাথে দুটি ক্লোরিন পরমাণু যুক্ত হয়েছে, একটি অ্যালুমিনিয়াম পরমাণুর সাথে তিনটি ক্লোরিন পরমাণু যুক্ত হয়েছে। এক্ষেত্রে আমরা বলতে পারি সোডিয়ামের যোজ্যতা হচ্ছে 1, ম্যাগনেসিয়ামের যোজ্যতা হচ্ছে 2, অ্যালুমিনিয়ামের যোজ্যতা হচ্ছে 3। অর্থাৎ কোনো মৌলের সাথে যত সংখ্যক ক্লোরিন পরমাণু যুক্ত থাকে তার সংখ্যাই হচ্ছে ওই মৌলের যোজনী। তাহলে আমরা দেখতে পাচ্ছি যোজ্যতা হচ্ছে কোনো মৌলের একটি পরমাণু যতগুলো ওই পরমাণু বা হাইড্রোজেন পরমাণু বা ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হতে পারে সেই সংখ্যাই হলো ওই মৌলের যোজ্যতা। আবার অন্যভাবে বলতে পারি অনুগঠনকালে কোনো মৌলের একটি পরমাণুর সাথে অপর একটি মৌলের পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজ্যতা বা যোজনী বলা হয়। অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড যৌগে একটি সোডিয়ামের সাথে একটি ক্লোরিন পরমাণু সংযুক্ত হওয়ার যে ক্ষমতা সেটি হচ্ছে যোজ্যতা। ম্যাগনেসিয়াম ক্লোরাইড যৌগে একটি ম্যাগনেসিয়ামের সাথে একটি ক্লোরিন পরমাণু সংযুক্ত হওয়ার যে ক্ষমতা তাই হচ্ছে যোজ্যতা। তাই বলা হয়েছে একটি মৌলের সাথে অন্য মৌলের সংযুক্ত হওয়ার ক্ষমতাকেই বলা হয় যোজ্যতা। আমরা যোজ্যতা জানলাম, এখন আমরা জানব পরিবর্তনশীল যোজ্যতা। আমরা দুটি যৌগ চিন্তা করি, একটি হচ্ছে FeCl2, অন্যটি হচ্ছে FeCl3। FeCl2 যৌগে একটি আয়রনের সাথে দুটি ক্লোরিন পরমাণু যুক্ত থাকায় আয়রনের যোজ্যতা 2। আবার FeCl3 যৌগে একটি আয়রনের সাথে তিনটি ক্লোরিন পরমাণু যুক্ত থাকায় তার যোজ্যতা হচ্ছে 3। তাহলে দেখা যাচ্ছে আয়রনের দুই ধরনের যোজ্যতা আমরা পেয়ে থাকি, একটি হচ্ছে 2 এবং 3, অর্থাৎ একাধিক যোজ্যতা। কপার মৌলটির একাধিক যোজ্যতা আছে, সেটি হচ্ছে 1 এবং 2। আয়রনের যোজ্যতা পেয়েছি একাধিক যোজ্যতা 2 এবং 3। অর্থাৎ কোনো মৌলের যদি একাধিক যোজনী থাকে তবে তার যোজ্যতাকে বলা হয় পরিবর্তনশীল যোজ্যতা। আমরা পাঠ্য বই লক্ষ্য করি, কোনো মৌলের যদি একাধিক যোজনী থাকে তবে সেই মৌলের যোজনীকে পরিবর্তনশীল যোজ্যতা বলা হয়। যেমন আয়রনের পরিবর্তনশীল যোজ্যতা হচ্ছে 2 এবং 3। আমরা আরও লক্ষ্য করি FeCl2 যৌগে আয়রনের 2 যোজনী ব্যবহার হয়েছে। তাহলে এই যৌগটিতে আয়রনের সক্রিয় যোজ্যতা হচ্ছে 2 বা সক্রিয় যোজনী, এটাকে বলা হয় সক্রিয়
যোজনী বা যোজ্যতা। সক্রিয় যোজনী কাকে বলে? কোনো যৌগের অণুতে যে যোজনী সক্রিয় অর্থাৎ কার্যকর সেটিকে বলা হয় সক্রিয় যোজনী। যেমন FeCl2 যৌগে আয়রনের সক্রিয় যোজনী হচ্ছে 2। আবার FeCl3 যৌগে আয়রনের সক্রিয় যোজনী হচ্ছে 3। এখানে 3 হচ্ছে আয়রনের সক্রিয় যোজনী। আমরা পাঠ্যপুস্তক লক্ষ্য করি। আমরা লক্ষ্য করি আয়রন Cl2 যৌগে আয়রনের সক্রিয় যোজনী 2। সক্রিয় যোজনী 2। আমরা জানি আয়রনের একাধিক যোজনী রয়েছে, একাধিক যোজনীর মধ্যে সর্বোচ্চ যোজনী হচ্ছে 3। আর সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনীর পার্থক্যকে বলা হয় সুপ্ত যোজনী। তাহলে আয়রনের সুপ্ত যোজনী হবে 3 বিয়োগ 2 সমান 1। 3 হচ্ছে আয়রনের সর্বোচ্চ যোজনী, আর FeCl2 যৌগে আয়রনের সক্রিয় যোজনী হচ্ছে 2, এদের পার্থক্য হচ্ছে 1। এটি হচ্ছে আয়রনের সুপ্ত যোজনী।